একাদশ শ্রেণীর মানবিকের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতি ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর। তোমাদের রিভিশন ক্লাস চলছে। আজকে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের রিভিশন নেওয়া হবে। প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে উপযোগ। উপযোগ বলতে আমরা অর্থনীতিতে কি বুঝি? সিম্পল কথায় উপযোগ হচ্ছে কোনো একটা জিনিস ভোগ করার পরে তোমার যে মানসিক তৃপ্তি আসে সেটাকে অর্থনীতিতে উপযোগ বলে। বইয়ের ভাষায় যেটা বলা হয়েছে যে উপযোগের ধারণাটা হচ্ছে এরকম, যখন কোনো একটা জিনিস ভোগ করা হয় তখন সে ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তি স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগের ধারণাসমূহ ব্যাখ্যা করা হয়। তো উপযোগের যত ধরনের উপযোগ অর্থনীতিতে আছে তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ হচ্ছে যে যখন তুমি কোনো একটা দ্রব্য ভোগ করবে, প্রথম দ্রব্যটা ভোগ থেকে তোমার যেই স্যাটিসফ্যাকশান আসবে বা তৃপ্তি আসবে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। ধরো তোমাকে একটা বাস্কেট আম দেওয়া হলো বা বাস্কেট ফুল অফ ম্যাঙ্গো দেওয়া হলো। এখন প্রথম আমটা খাওয়ার পরে তোমার যেই স্যাটিসফ্যাকশান আসবে বা তোমার যে তৃপ্তি আসবে বা তোমার যতটুকু ভালো লাগবে সেটাই হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে যখন ধরো তুমি 2টা 3টা 4টা আম খেয়ে ফেললে, তো অতিরিক্ত একক আম খাওয়ার জন্য অতিরিক্ত যে তুমি আমটা কনজিউম করেছো বা ভোগ করেছো, অতিরিক্ত একক থেকে তুমি যে অতিরিক্ত উপযোগটা পেয়েছো সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। মানে প্রথম আমটা খাওয়ার পরে ধরো তোমার যে মানসিক তৃপ্তি এসেছে সেটাকে যদি আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করি, ধরো প্রথম আমটা খাওয়ার পরে তোমার স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে 10, এবং উপযোগের ধারণাটা হচ্ছে এরকম, যেটা উপযোগ আস্তে আস্তে তুমি যদি একই সাথে অনেকগুলো জিনিস ভোগ করো তাহলে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং দ্বিতীয় আমটা ভোগ করার পরে তোমার উপযোগ হয়ে মানে দ্বিতীয় আমটা থেকে তুমি উপযোগ পেলে 8। এখানে তোমার প্রান্তিক উপযোগ হচ্ছে 8, মানে তুমি দ্বিতীয় আমটা থেকে যতটুকু উপযোগ পেয়েছো, অতিরিক্ত উপযোগ তুমি কতটুকু পেয়েছো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তৃতীয় আমটা থেকে হয়তো উপযোগ পেয়েছো 6, তো এখানে প্রান্তিক উপযোগ হবে 6। আর মোট উপযোগ হচ্ছে তুমি যদি 4টা বা 5টা আম ভোগ করো বা খাও, সেখানে ওই সবগুলো আমের ভোগ থেকে যে উপযোগ আসছে সেই সবগুলোকে যোগ করার পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট উপযোগ। ধরো তুমি প্রথম আমটা থেকে উপযোগ পেলে 10, দ্বিতীয় আমটা থেকে উপযোগ পেলে 8, তারপরে পেলে 6, তারপর পেলে 4। তো এরকম এই 10, 8, 6, 4 এগুলো যোগ করে আসবে যে ওই তোমার 3টা আমের বা 4টা আমের মোট উপযোগ আসবে, এই উপযোগগুলো যোগ করে। আর প্রান্তিক উপযোগ হচ্ছে যে তোমার 2টা আমের মোট উপযোগ ধরো 18, 10 আর 8 যোগ করলে হচ্ছে 18, 2টা আমের মোট উপযোগ 18। এখন প্রথম আমের উপযোগ ছিল যে প্রথম আম ভোগ করে তুমি উপযোগ পেয়েছিলে 10, তো ওই 18 থেকে 10 মাইনাস করলে কত থাকছে? 8। এটাই হচ্ছে তোমার দ্বিতীয় আমের প্রান্তিক উপযোগ। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে যে প্রান্তিক সবসময় অতিরিক্ত নির্দেশ করে। তুমি অতিরিক্ত একক ভোগ থেকে তুমি যতটুকু উপযোগ পাচ্ছ সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আর মোট উপযোগ হচ্ছে সিম্পলি আমরা যতগুলো মানে দ্রব্য ভোগ করেছি সবগুলোর ভোগ থেকে যে পরিমাণ উপযোগ পাচ্ছি সবগুলো যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে মোট উপযোগ। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি চাহিদাতে। চাহিদা হচ্ছে যে কোনো জিনিস কেনার ক্ষমতা থাকতে হবে, এবং কোনো জিনিস সেটা ক্রয় করার জন্য ক্রয়ের ইচ্ছা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, এবং কেনার জন্য অর্থ ব্যয়ের যে সামর্থ্য সেটা থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে অর্থনীতিতে বলা যায় যে সেই দ্রব্যের চাহিদা বাজারে বিদ্যমান আছে। এখন চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে দামের সাথে চাহিদার যে সম্পর্কটা সেটা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকেই চাহিদা বিধি বলে। এখানে দেখো লিখেছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, এবং দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম এবং চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। যেহেতু তোমরা অর্থনীতির স্টুডেন্ট এবং অর্থনীতি পড়ছো প্রায় 1 বছর হয়ে গেছে, চাহিদা কি সেটা আমি চাহিদার জন্য আর স্লাইড আনিনি এখানে। চাহিদা কি সেটা মুখে মুখে বলেছি। চাহিদা হচ্ছে যে কোনো জিনিসের যখন তোমার কেনার ইচ্ছা থাকবে, সেই জিনিস কেনার পেছনে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে, এবং
সামর্থ্য থাকবে। এই তিনটা জিনিস যখন সম্মিলিত হবে তখন বলা যাবে যে তোমার ওই জিনিসটা কেনার চাহিদা আছে। এবং চাহিদা বিধি হচ্ছে যে ওই জিনিসটা কেনার তোমার চাহিদা আছে, এখন তুমি যদি দেখো যে জিনিসটার দাম বেড়ে গেছে তখন তুমি জিনিসটা কম কিনতে চাইবে, আবার যদি দেখো দাম কমে গেছে তখন তুমি বেশি কিনতে চাইবে। এই যে দামের সাথে তোমার চাহিদা আপ ডাউন করছে, এটাই হচ্ছে চাহিদা বিধি। দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ পায় সেটাই হচ্ছে চাহিদা বিধি। আচ্ছা, চাহিদার সংকোচন ও প্রসারণ কি দেখো। ধরো তোমার রুচি, মানে তুমি যে জিনিসটা পছন্দ করো সেটা হচ্ছে তোমার রুচি, তোমার অভ্যাস, তারপর তোমার যদি ইনকাম থেকে থাকে সেটা, এসব কিছুই সেম আছে। এখন এই সব কিছু সেম থেকে যখন দ্রব্যের দাম চেঞ্জ হয় তখন চাহিদার পরিমাণ চেঞ্জ হয়। এই যে মানে দাম যদি কমে, যে তোমার অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম যদি কমে তখন কি হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তন, এটাকে সংকোচন প্রসারণ বলে। ধরো দাম কমে গেছে, তখন কি হয়, আমরা জানি যে চাহিদা বাড়বে। তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের নিজের দাম যখন কমে যাচ্ছে তখন যে চাহিদা বাড়ছে সেটাকে কি বলছে, চাহিদার প্রসারণ বলছে। আবার যদি দ্রব্যের দাম বাড়ে তখন যদি চাহিদা কমে যায় সেটাকে চাহিদার সংকোচন বলছে। আচ্ছা, তারপর আছে চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কনসেপ্টটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বইয়ে কি লিখেছে সেটা দেখো। স্বাধীন চলকসমূহের মধ্যে অপরাপর চলক স্থির থেকে কোনো একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের হার বা মাত্রাকে স্থিতিস্থাপকতা বলে। এখন চাহিদার অপেক্ষকে স্বাধীন চলক এবং অধীন চলক কোনটা? চাহিদার অপেক্ষকে দাম হচ্ছে স্বাধীন চলক এবং চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক। এখন এখানে যে জিনিসটা বলেছে যে দামের ধরো পার্সেন্টেজ চেঞ্জ হলো, দামের একটা চেঞ্জ হলো, এই যে দামের যে পরিবর্তন হয়েছে এটার মানে কত শতাংশ পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করব। তো এবং এই শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়েছে, শতাংশিক পরিবর্তন হয়েছে, আমরা সবাই শতকরার অঙ্ক করে এসেছি। যেহেতু একাদশ শ্রেণীতে তোমরা পড়ো, শতকরার অঙ্ক মানে করনি এরকম কেউ নেই। শতাংশিক পরিবর্তন কিভাবে বের করা যায় এটা খুব সহজেই তোমরা পারবে। তো মানে চাহিদার দামের পরিবর্তনটা পার্সেন্টেজে বের করে তারপর ওই দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয়েছে সেটার পার্সেন্টেজ বের করে এই দুইটার অনুপাত করা হয়। ওই দুইটার অনুপাত থেকে যে ফলাফলটা আসে সেটাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা। এটাকে যখন তুমি বইয়ের ভাষায় পড়তে যাবে সংজ্ঞাটা, তখন তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসটা আসলে এত কঠিন না। চাহিদার আরবার একটু মনোযোগ দিয়ে শোনো যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়েছে এটা উপরে থাকবে, দামের যেই শতাংশিক পরিবর্তন হয়েছে সেটা নিচে থাকবে। দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়েছে এই দুইটা যখন আমরা অনুপাত বের করব তখন যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। ঠিক তেমনি যোগানের স্থিতিস্থাপকতা যদি চিন্তা করো, এরকম হবে যে কোনো দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে যখন সেটার দাম পরিবর্তন হচ্ছে, ওই দামের শতাংশিক পরিবর্তনের সাথে যখন যোগানের পরিবর্তনের আমরা অনুপাতটা করব সেটাকে বলবে যোগানের স্থিতিস্থাপকতা। আচ্ছা, চাহিদা বিধি পড়লাম আমরা, এখন যোগান বিধিটা দেখো। একই রকম কথা, যে যোগান হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আর এখানে অন্যান্য অবস্থা যেগুলো আছে সেগুলো হচ্ছে দ্রব্যের দাম, উপকরণের দাম, কারিগরি জ্ঞান, আবহাওয়া, সময়, পণ্যের উপর আরোপিত কর ইত্যাদি। উপরোক্ত বিষয়ের সঙ্গে যোগানের নির্ভরশীলতার সম্পর্ককে যোগান অপেক্ষকের সাহায্যে প্রকাশ করা হয়।
আচ্ছা, তো যোগান বিধিতেও যেটা আছে সেটা হচ্ছে যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। এখানে লক্ষ্য করে দেখো, আমরা চাহিদা বিধিতে পড়েছিলাম যে দাম এবং চাহিদার যে বিপরীত সম্পর্ক আছে সেটা হচ্ছে চাহিদা বিধি। আর যোগান বিধিতে কি দেখছি যে দাম এবং যোগানের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে একমুখী বা সরল, মানে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ছে, দাম বাড়লে যোগান বাড়ছে, দাম কমলে যোগান কমছে, মানে তাদের হচ্ছে সমমুখী সম্পর্ক, তাদের বিপরীত সম্পর্ক না। এটাই হচ্ছে যোগান বিধি। দামের সাথে যোগানের যে সম্পর্ক সেটা যে বিধির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে যোগান বিধি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে পড়ার জন্য এটাই আছে। চাহিদা বিধিটা যখন তোমাদের বইয়ে চিত্রের সাহায্যে প্রকাশ করা আছে, তোমরা অবশ্যই চাহিদা বিধিটা চিত্র থেকে পড়ে নিবে। আমি বিধিটা কি সেটা বুঝিয়ে দিয়েছি, সেটা চিত্র দেখে পড়ে নিবে। আর হচ্ছে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে। তোমাদের প্রিভিয়াস টিচার যদি তোমাদেরকে স্থিতিস্থাপকতার ম্যাথ করিয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আর উপযোগের যে ধারণাগুলো আছে, উপযোগ কাকে বলে, প্রাথমিক উপযোগ কী, মোট উপযোগ কী, প্রান্তিক উপযোগ কী, এগুলো এই অধ্যায় থেকে পড়ে রাখবে। আর এমসিকিউর জন্য অবশ্যই পুরোটা অধ্যায় খুব ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়াশোনা করবে সবাই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।